ম্যাথ কেয়ার চ্যানেলের পক্ষ থেকে সকলকে সুস্বাগতম। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আজকে রায় ও মার্টিন সম্পাদিত প্রশ্ন বিচিত্রার 2024-এর তৃতীয় পর্বের যে প্রশ্নগুলি আছে তার মধ্যে আজকে 2 নম্বর স্কুল আলিপুরদুয়ার হাই স্কুল এইচএস এই স্কুলের যে প্রশ্নটি তার আজকে 5 দাগের অঙ্কগুলি সুন্দর এবং সহজ সরল পদ্ধতিতে সমাধান করে দেখাবো। এর আগের ভিডিওতে 4 দাগ পর্যন্ত অঙ্কগুলি সহজ পদ্ধতিতে সমাধান করা আছে। যদি তোমরা কেউ দেখে না থাকো তাহলে অবশ্যই সেই ভিডিওটি দেখে নিও। আর চ্যানেলটিতে যারা নতুন তাদেরকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বেল আইকনটি দাবিয়ে নোটিফিকেশান অল করে রাখবে, যাতে করে পরের কোনো ভিডিও আপলোড করলে সবার আগে সবার প্রথম তোমার কাছে নোটিফিকেশান চলে যায়। আর যারা আগের থেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই ভিডিওতে অঙ্কগুলি খুব সহজ পদ্ধতিতে সমাধান করে দেখাবো, তাই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবে এবং শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবে। তো চলো কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করে দিই। প্রথমেই দেখো 5 দাগের 1 অঙ্ক কি আছে। 2 মিটার লম্বা বাঁশের দৈর্ঘ্যের 75 সেমি দৈর্ঘ্য লাল রং দেওয়া হয়েছে। বাঁশের বাকি দৈর্ঘ্য সাদা রং করা হয়। বাঁশের মোট দৈর্ঘ্য ও বাঁশের লাল রং দেওয়া দৈর্ঘ্যের অনুপাত কত? আবার বাঁশের মোট দৈর্ঘ্য ও বাঁশের সাদা রং দেওয়া দৈর্ঘ্যের অনুপাত কত? তাহলে সবার প্রথমে বাকি যে দৈর্ঘ্যটা আছে লাল রং দেওয়ার পর, অর্থাৎ সাদা রং দেওয়া হয়েছে কতটা অংশ, কত সেন্টিমিটার, সেটা প্রথমে বের করব। তাহলে দেখো মোট লম্বা আছে বাঁশটি 2 মিটার, তাহলে 2 মিটারকে প্রথমে সেন্টিমিটারে করে নেব। মিটারকে সেন্টিমিটার করলে আমরা জানি মিটারের পর ডেসিমিটার সেন্টিমিটার 2 ঘর, অর্থাৎ 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে 2 মিটারকে সেন্টিমিটার করলে 200 সেন্টিমিটার হয়ে যাবে। তাহলে বাঁশটির মোট দৈর্ঘ্য 200 সেন্টিমিটার। সেখান থেকে লাল রং দেওয়া আছে 75 সেন্টিমিটার, তাহলে সাদা রং কতটা দেওয়া আছে সেটা আমরা বের করে নেব। দেখো মনে করো এ বি, যদি আমি মনে করি একটি বাঁশ যেটির দৈর্ঘ্য এ বি 2 মিটার সমান হয়ে যাবে 200 সেমি। এই যে 2 মিটার সমান 200 সেমি, এটি হচ্ছে এ বির দৈর্ঘ্য। এবার 75 সেন্টিমিটার, তার মধ্যে ধরো এইখান থেকে বি, এটা নাম দিয়ে দিলাম সি, তাহলে বিসি সমান 75 সেমি। এই 75 সেমি হচ্ছে লাল রং দেওয়া হয়েছে। বাকি যেটি পড়ে আছে এখান থেকে এইটি হচ্ছে সাদা রং দেওয়া হয়েছে। তাহলে সাদা রং কতটি দেওয়া হয়েছে সেটি প্রথমে বের করব। বাঁশটির মোট দৈর্ঘ্য সমান 2 মিটার সমান 200 সেমি। লাল রং দেওয়া হয়েছে 75 সেমি, অতএব বাকি অংশ সাদা রং দেওয়া হয়েছে, অতএব সাদা রং দেওয়া হয়েছে 200 মাইনাস 75 সেমি। খুবই সহজ, হিসাব করে নেব। 5 5 10, হাতে 1, 7 1 8, 8 2 10, হাতে 1, 125 সেমি। তাহলে লাল রং দেওয়া হয়েছে 75 সেমি, সাদা রং দেওয়া হয়েছে 125 সেমি। এরপর আমাকে বের করতে হবে বাঁশের মোট দৈর্ঘ্য ও বাঁশের লাল রং দেওয়া দৈর্ঘ্যের অনুপাত। অতএব বাঁশের মোট দৈর্ঘ্য এবং
লাল রং দেওয়া দৈর্ঘ্যের অনুপাত। মোট দৈর্ঘ্য 200, লাল রং দেওয়া 75, 200:75 অনুপাত সমান 200:75। এবার এটাকে আমরা কাটাকাটি করে ছোট করব। প্রথমে 5 দিয়ে যদি ভাগ করি, 5 4 20, শূন্য বসে গেল, 5 15 75। আরও একবার যদি 5 দিয়ে ভাগ করি, 5 8 40, 5 3 15, তাহলে 8:3 হয়ে গেল মোট দৈর্ঘ্য এবং লাল রং দেওয়ার দৈর্ঘ্যের মধ্যে অনুপাত। এরপরে বাঁশের মোট দৈর্ঘ্য আরেকটি অনুপাত নির্ণয় করতে হবে। বাঁশের মোট দৈর্ঘ্য এবং বাঁশের সাদা রং দেওয়া দৈর্ঘ্যের অনুপাত। একইভাবে মোট দৈর্ঘ্য 200, সাদা রং দেওয়া আছে 125। একইভাবে আবার 5 দিয়ে আমি কাটি, 5 4 20, শূন্য বসে গেল, 5 2 10, 2 থাকে, 5 5 25। আরেকবার যদি 5 দিয়ে কাটি, 5 8 40, 5 5 25। তাহলে এটি পেয়ে গেলাম, খুব সহজেই উত্তরটি পেয়ে গেলাম। ঠিক আছে, তারপরে 5 দাগের 2 অঙ্ক দেখো। তোমাদের পাড়ার প্রধান রাস্তা তৈরির কাজ গ্রীষ্মকালের 6/6/2010 তারিখে শুরু হয়েছিল। রাস্তা তৈরির কাজ সম্পূর্ণ করতে 1 বছর 3 মাস 18 দিন সময় লেগেছিল। হিসাব করে দেখো কত তারিখে রাস্তা তৈরির কাজ শেষ হয়েছিল। খুবই সহজ, দেখো কিভাবে করব। কাজটি শুরু হয়েছিল দেখো 6/6/2010 তারিখে। এই যে প্রথমে 6, এটি হচ্ছে তারিখ, তারপরে 6টি হচ্ছে মাস, আর শেষেরটি হচ্ছে বছর। তাহলে এখানে 2010 সালের 6 মাস সমান আমরা জানি জুন মাস। তাই জুন মাসের 6 তারিখ, তাহলে 6 তারিখ 6 মাসের 6 তারিখ 2010 সালে শুরু হয়েছিল। 1 বছর 3 মাস 18 দিন সময় লেগেছিল। তাহলে এইখানে 1 বছর 3 মাস 18 দিনের সাথে যোগ করে দিলে পেয়ে যাব কত তারিখে রাস্তা তৈরির কাজ শেষ হয়েছিল। তাহলে 6/6/2010, এটি 6টি প্রথমেরটি দিন, তারপরটি মাস, তারপরটি বছর। একইভাবে তার সঙ্গে আমি 1 বছর 3 মাস 18 দিন যোগ করে দেবো, তাহলে পেয়ে যাব। তাহলে দেখো প্রথমে এইভাবে সাজিয়ে নেব, দিন, মাস, বছর। দিন আছে প্রথমে 6, মাস আছে 6, বছর আছে 2010। তারপর 1 বছর 3 মাস 18 দিন, তাহলে এখানে 18 দিন, 3 মাস, 1 বছর। তাহলে 2010-এর সঙ্গে 1 যোগ করে দেব। এটা হয়ে যাবে 2011। 6 3 9 মাস, 18 6 24। তাহলে 9 মাস 24 দিন অর্থাৎ 24 তারিখ 2011 সাল। তাহলে আমরা পেয়ে গেলাম, অতএব 24/9/2011 সালে 2011 সালে অর্থাৎ 24/9/2011 তারিখে রাস্তা তৈরির কাজ শেষ হয়েছিল।
ঠিক আছে। তারপরে 3 দাগের অঙ্কটি দেখো, 1071টি ধুতি, 595টি শাড়ি ও 357টি জামা মজুত আছে। সবচেয়ে বেশি কত পরিবারের মধ্যে ওই জিনিসগুলি সমান ভাগে ভাগ করে দিতে পারবে এবং প্রত্যেক পরিবার কতগুলি করে কি কি জিনিস পাবে? প্রথমে দেখতে হবে কতগুলি পরিবারকে সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে সবচেয়ে বেশি। তাহলে সবচেয়ে বেশি কতগুলি পরিবারের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে সেটা প্রথমে বের করতে গেলে আমাদেরকে গসাগু করতে হবে। কারণ আমরা জানি গসাগু কথাটির পুরো নাম হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তাহলে এই 3টি সংখ্যার গুণনীয়ক যদি বের করি, তার মধ্যে যেটি সব থেকে বড় সেটিকেই এই যে সবচেয়ে বেশি কত পরিবারের মধ্যে ভাগ করে দেওয়া যাবে, তাহলে সবচেয়ে বেশি যদি এরকম কথা থাকে তখন আমরা সাধারণত গসাগু করি। কেন করি? ওই যে গরিষ্ঠ সাধারণ গুণনীয়কটা নির্ণয় করতে হবে এদের মধ্যে। তাহলে প্রথমে গসাগু করলেই পেয়ে যাব সবচেয়ে বেশি কত পরিবারের মধ্যে দেওয়া যাবে। তারপর ততগুলি পরিবারের মধ্যে দেওয়া গেল। এইবার 1071টি ধুতি আছে। যতগুলি পরিবার পেয়েছি তারা কতগুলি করে ধুতি পাবে সেই সংখ্যাটি দিয়ে যদি এটিকে ভাগ করে দিই তাহলে কটি করে ধুতি পাবে পেয়ে যাব। শাড়ির সংখ্যাটিকে যদি ভাগ করে দিই কটি করে শাড়ি পাবে পেয়ে যাব। এবং জামার সংখ্যাটিকে যদি ভাগ করে দিই তাহলে কটি করে জামা পাবে পেয়ে যাব। তাহলে প্রথমে গসাগুটি বের করতে হবে। এই গসাগুটি দিয়ে প্রত্যেকটিকে আলাদা আলাদা ভাগ করলে প্রত্যেকটি পরিবার কতগুলি করে ধুতি, জামা এবং শাড়ি পাবে সেটি পেয়ে যাব। এবং সবচেয়ে বেশি কত পরিবারের মধ্যে দেওয়া যাবে সেটি হচ্ছে ওই গসাগুটি। ঠিক আছে, এবার অঙ্কটি সুন্দরভাবে কষে দেখে নিই। প্রথমে 357 এবং 595, 357, 595 এদের মধ্যে গসাগু করি। 1 দিলাম, 357 হয়ে গেল। 7 8 15, 1 থেকে 5 একে 6, 3 দিতে, 3 কত দিলে 5, 2 দিতে, তাহলে 238 পেয়ে গেলাম। এবার 357কে এখানে আবার নামাতে হবে, অর্থাৎ 357কে ভাগ করব 238 দিয়ে। 1 দিলাম, 238, 8 9 17, 1 থাকে, 3 একে 4, 1 থাকে, 2 একে 3, 119। এবার 119 এই 238কে আবার ভাগ করব। যদি 2 দিয়ে দিই তাহলে 238 হয়ে যায়। তাহলে 357 এবং 595 এর গসাগু পেয়ে গেলাম আমরা 119। এবার এই 119 এবং 1071 এই দুটিতে করব। 119 থাকে 1071, 19। তাহলে এখানে যদি আমি 11 বাদ দিয়ে 9কে দিয়ে করি, অর্থাৎ 9 শেষে আছে, এখানে শেষে আছে 71, 9 71 যদি হয় 9 লং 81, 1 আসে। আর কোথায় হয় 1, 9 দিয়েই হয়। তাহলে গুণ করে দেখি, 119 গুণিত 9, 9 9 81, 9 কে 9 8 17, হাতে 1, 9 কে 9 একে 10, 1071। তাহলে 9 দিলে পেয়ে গেলাম 1071। তাহলে গসাগু কত পেলাম? 357, 595 এবং 1071 এর গসাগু সমান পেয়ে গেলাম আমরা 119। তাহলে সবচেয়ে বেশি 119টি পরিবারের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে। অতএব সবচেয়ে বেশি 119টি পরিবারের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া
যাবে। এইবার প্রত্যেকটি পরিবার অর্থাৎ এই 119টি পরিবার কতগুলি শাড়ি, কতগুলি ধুতি এবং কতগুলি জামা পাবে? 1071টি ধুতি ছিল। তাহলে 119 দিয়ে যদি ভাগ করেছিলাম, এখানে 9 পেয়েছিলাম, তাহলে 1071। আবার 119 দিয়ে যদি আমি 357কে ভাগ করি, 3 দিয়ে দিলাম, 357। আবার 119 দিয়ে 595কে যদি ভাগ করি, তাহলে 5 দিয়ে দিলাম, 5 95, 595। তাহলে 1071টি ছিল ধুতি। 119টি পরিবারকে ভাগ করে দিলে 9টি করে ধুতি পাবে। আবার 357টি ছিল জামা, তাহলে 3টি করে জামা পাবে। এবং 595টি শাড়ি ছিল, 5টি করে শাড়ি পাবে। অতএব প্রত্যেক পরিবার নটি করে ধুতি পাবে, প্রত্যেক পরিবার 3টি করে জামা পাবে এবং প্রত্যেক পরিবার 5টি করে শাড়ি পাবে। তাহলে এই অঙ্ক হয়ে গেল, খুব সহজেই আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, এরপরে দেখো 5-এর দাগে 4-এর অঙ্ক। রঘুনাথপুর গ্রামের একটি পুকুর সংস্কার করতে যতজন লোক কাজে লেগেছিলেন তারা ততদিন কাজ করে মোট 12,375 টাকা পারিশ্রমিক পেলেন। প্রত্যেকের দৈনিক পারিশ্রমিক যদি 55 টাকা হয় তবে কতজন ওই কাজে যোগ দিয়েছিলেন? তাহলে প্রথমে দেখো বলা আছে যতজন লোক কাজে লেগেছিলেন তারা ততদিন কাজ করে মোট 12,375 টাকা পেয়েছিল। এইবার বলা আছে প্রত্যেকের পারিশ্রমিক 55 টাকা। তাহলে যদি যতজন লোক ততদিন কাজ করে মোট এত টাকা উপার্জন করে এবং যদি যতজন লোক প্রত্যেকে তত টাকা করে পেত, তাহলে কত হতো পারিশ্রমিক? মোট পারিশ্রমিক এই 55 টাকা দিয়ে ভাগ করে দিলে আমরা পেয়ে যাব। তাহলে যতজন লোক প্রত্যেকে যদি তত টাকা করে পায় তখন কত টাকা পাবে সেটা আমরা পেয়ে যাব ভাগ করে দিলে। এইবার যতজন লোক প্রত্যেকে তত টাকা করে উপার্জন করে মোট কত টাকা পাচ্ছে সেটা আমরা পেয়ে গেলাম। তাহলে লোক সংখ্যা কী করে পাবো? সেই সংখ্যাটার বর্গমূল করে দিলে আমরা লোক সংখ্যা পেয়ে যাব। কারণ কি, যতজন লোক প্রত্যেকে তত, তাহলে যতজন লোক লোক সংখ্যার সঙ্গে সেই সংখ্যা গুণ করে সেই পারিশ্রমিকটা পেয়েছি। তাহলে বর্গমূল করলেই যেটা পেয়ে যাব সেটাই হচ্ছে লোক সংখ্যা এবং প্রত্যেকের তত পারিশ্রমিক। এখানে যেহেতু প্রত্যেকের পারিশ্রমিক বলা আছে 55 টাকা এবং মোট 12,375 টাকা পেয়েছে, তাহলে প্রথমে 55 টাকা, এই 55 টাকা দিয়ে আমরা ভাগ করে দেব। তাহলে দেখো মোট পারিশ্রমিক সমান 12,375 টাকা। প্রত্যেকের দৈনিক পারিশ্রমিক 55 টাকা। অতএব যতজন লোক প্রত্যেকে
তত টাকা করে পারিশ্রমিক পেলে মোট টাকা হতো 12,375 ভাজিত 55। তাহলে পেয়ে যাব যতজন লোক প্রত্যেকে তত টাকা করে পেলে কত টাকা হতো। প্রথমে এটা ভাগ করে দিই, তাহলে 55 দিয়ে 12,375, 55 2 দিলাম, 55 2 5 10, 2 5 10, 11, 110, 3 হলো, 1 নামলো, 7 হলো, আবার তাহলে 2 দিয়ে দিলাম, 110 হলো, 7 2 5 হলো, 5 এখানে 5 ফেলে 5 5 25, 5 দিয়ে দিলাম, 5 5 25 হাতে 2, 5 5 25 দিয়ে 27, 225 সমান হচ্ছে 225 টাকা। তাহলে যতজন লোক প্রত্যেকে তত টাকা করে পেলে মোট পারিশ্রমিক হতো 225 টাকা। অতএব কতজন লোক যোগ দিয়েছিল? মোট লোক সংখ্যা সমান √225। 225-এর বর্গমূল করলে আমরা পেয়ে যাব 225কে ভাগ পদ্ধতিতে বর্গমূল করে দিই। প্রথম জোড়াইটি, তারপরে জোড়াইটি, 1 দিলাম, 1 একে 1, 1 নামলো, 1কে 2 দিয়ে গুণ করে এখানে বসাতে হয়, 2 দিলাম, পাশে খালি থাকবে, এই জোড়া নামালাম। যদি এবার 5 দিয়ে গুণ করি দেখি, যেহেতু শেষে 5 আছে তাহলে 5 দিয়ে প্রথমে 5 5 25, 5 দুগুণে 10 দিয়ে 12 মিলে গেল, তাহলে 5 এখানে হয়ে যাবে 125, এখানে 5 সমান পেয়ে গেলাম 15। তাহলে মোট লোক সংখ্যা হচ্ছে 15 জন। এরপর আমরা উত্তরটি যদি লিখে দিই, অতএব ওই কাজে 15 জন লোক যোগ দিয়েছিলেন। খুব সহজেই হয়ে গেল। ঠিক আছে, তারপরের অঙ্ক দেখো 5-এর দাগে, অনিলবাবু তার মাসিক আয়ের 22% বাড়ি ভাড়া দেন। যদি অনিলবাবু প্রতি মাসে 1870 টাকা বাড়ি ভাড়া দেন, তবে অনিলবাবুর মাসিক আয় কত? তাহলে এখানে বলা আছে যে তার মাসিক আয়ের 22% বাড়ি ভাড়া দেয়। তাহলে 22% বাড়ি ভাড়া দেওয়ার অর্থ হলো, যদি তার 100 টাকা মাসিক আয় হয়, বাড়ি ভাড়া দেয় 22 টাকা। এইভাবে 1870 টাকা বাড়ি ভাড়া দিয়েছেন, তাহলে তার মাসিক আয় কত? তাহলে প্রথমে আমি ধরে নেব যে তার মাসিক আয় 100 টাকা। যদি 100 টাকা হয় তাহলে বাড়ি ভাড়া দেয় 22 টাকা। এইবার এখান থেকে আমি এটাকে ঘুরিয়ে ঐকিক নিয়মে করে দেবো যে 22 টাকা বাড়ি ভাড়া দেন যখন তার আয় হয় 100 টাকা, 1 টাকা বাড়ি ভাড়া দেয় আর 1870 টাকা বাড়ি ভাড়া দেয়, দিয়ে হিসাব করে দেবো। তাহলে মনে করি অনিলবাবুর মাসিক আয় সমান 100 টাকা। এবার 100 টাকা তার মাসিক আয় হলে বাড়ি ভাড়া দেন 22 টাকা। 22 টাকা বাড়ি ভাড়া দেন যখন তার আয় 100 টাকা। তাহলে 22 টাকা বাড়ি ভাড়া দেন যখন তার আয় 100 টাকা। 1 টাকা বাড়ি ভাড়া দেন যখন তার আয় 100 ভাগ 22 টাকা। এবার এইভাবেই বাড়ি ভাড়া দিয়েছেন
1870 টাকা। 1870 টাকা বাড়ি ভাড়া দেন যখন তার আয় 100 গুণিত 1870 ভাগ 22 টাকা। এটা সরল করি। প্রথমে 11 দিয়ে কাটি, 11 দুগুণে 22, 11 দিয়ে এটা কেটে যাবে, 11 কে 11, 7 থাকে, 7 11 77, 0। 2 দিয়ে এইটাকেই কাটি, 8 দুগুণে 16, 1 থাকে, 5 দুগুণে 10। তাহলে হিসাবের কি সুবিধা, এই 100 যে শূন্য শুধু পাশে বসে যাবে, সমান হয়ে যাবে 8500, 8500 টাকা। অতএব তার মাসিক আয় সমান 8500 টাকা। অতএব অনিল বাবুর মাসিক আয় 8500 টাকা। খুব সহজেই পেয়ে গেলাম। ঠিক আছে, তারপরে 5-এর দাগের 6-এর অঙ্ক দেখো। কোনো একটি দেশের ক্ষেত্রফল 3287263 বর্গ কিমি। এর মধ্যে বনভূমি প্রায় 7544740 বর্গ কিমি এবং নদী অববাহিকা 2503000 বর্গ কিমি জুড়ে। বনভূমি ও নদী অববাহিকা বাদে বাকি অংশের ক্ষেত্রফল কত? তাহলে মোট ক্ষেত্রফল আছে দেখো, একক দশক শত হাজার অযুত লক্ষ নিযুত, মানে 32,87,263 বর্গ কিমি। বনভূমি আছে একক দশক শত হাজার অযুত লক্ষ 7,54,740 এবং নদী অববাহিকা আছে একক দশক শত হাজার অযুত লক্ষ 25 লক্ষ। তাহলে এখানে 25 লক্ষ, এখানে 7 লক্ষ, 32 লক্ষ কত বর্গ কিমি আগে দেখে নিই। মোট বনভূমি এবং নদী অববাহিকা মিলে মোট ক্ষেত্রফল কত, এবং দেশটির মোট ক্ষেত্রফল এখানে দেওয়া আছে, সেখান থেকে বিয়োগ করে দিলে পেয়ে যাব বনভূমি এবং নদী অববাহিকা বাদে বাকি অংশের ক্ষেত্রফল কত। তাহলে দেশটির মোট ক্ষেত্রফল দেখো কত আছে, সমান 32,87,263 বর্গ কিমি। এটি মোট ক্ষেত্রফল। এবার বনভূমির ক্ষেত্রফল কত আছে, 7,54,740 বর্গ কিমি। নদী অববাহিকার ক্ষেত্রফল, নদী অববাহিকার ক্ষেত্রফল সমান 25,03,000 বর্গ কিমি। অতএব বনভূমি ও নদী অববাহিকা মোট ক্ষেত্রফল, তাহলে এই দুটি মিলিয়ে মোট ক্ষেত্রফল কত, 7,54,740 যুক্ত 25,03,000 বর্গ কিমি সমান, যোগ করে দিই, 0 এখানে 0, এখানে 4, এখানে 0, এখানে 7, তারপর এখানে 3, এখানে 4, 7, তারপর এখানে 0, এখানে 5, তারপর এখানে 5, এখানে 7, 5 7 12, 2 1 3। তাহলে পেয়ে গেলাম 32,57,740 বর্গ কিমি।
এবং দেশটির মোট ক্ষেত্রফল ছিল 32,87,263 বর্গ কিমি। অতএব বনভূমি ও নদী অববাহিকা বাদে বাকি অংশের ক্ষেত্রফল সমান 32,87,263 বিযুক্ত 32,57,740 বর্গ কিমি। এবার এটা আমি সরল করে নিই। প্রথমে 32,87,263 32,57,740 বিয়োগ করে দিলে 3 4 3 7, 3 4 2 6, 7 5 12, 7 8, 8 9 17, 5 6, 6 2 8 সমান পেয়ে গেলাম 29,523 29,523 বর্গ কিমি। খুব সহজেই পেয়ে গেলাম। তাহলে আজকে এই পর্যন্তই। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।